আসসালামু আলাইকুম। ইরান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ডেমোক্র্যাটদের প্রস্তাব সিনেটে নাকচ করে দিয়েছে। বিলটি পাস হয়নি। এটা নিয়ে মধ্যপ্রাচ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যে তাহলে কি অবশেষে ইরানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আবার বড় ধরনের কোনো হামলা করার সংখ্যা আছে কিনা বা পরিকল্পনা আছে কিনা, এটা নিয়ে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে এখন বিশ্ব যারা এই সমস্ত বিষয় নিয়ে তারা যারা অ্যানালাইসিস করে তাদের ভিতরেও একটা আশঙ্কা দেখা দিচ্ছে। এবং এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে এখন বিশ্ববাজারে আবারও তেলের দাম হু হু করে বাড়তেছে। কারণ আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প একটা বিষয় নিয়ে তিনি যখন পোস্ট করেন, এই পোস্টকে কেন্দ্র করে সবার মধ্যে একটা সংখ্যা দেখা দিচ্ছে যে আসলে ইরানের উপর আবার যুক্তরাষ্ট্রে একটা ভয়াবহ হামলা হতে পারে। সেটি হচ্ছে আমরা জানি যে স্টেট অফ হরমুজের জায়গায় স্টেট অফ ট্রাম্প লেখে যখন একটা পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই পোস্টকে কেন্দ্র করে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ছে ইরানের মধ্যেও তথা মধ্যপ্রাচ্য সহকারে বিশ্ব। এবং এটাকে কেন্দ্র করে দেখা যায় যে বিশ্ববাজারে তেলের দামও হু হু করে বাড়তেছে। আরেকটি বিষয় আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে যে সিনেট থেকে যখন এটা নাকচ করে দেওয়া হচ্ছে, এই মুহূর্তে মার্কিন সেনাগুলো ইরান থেকে প্রত্যাহার করা হচ্ছে না। আবার অন্যদিকে এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে একটি তথ্য প্রকাশিত হয়েছে, সেখানে তাদের যে যুদ্ধ জাহাজে সেখানে ব্যাপক পরিমাণ গোলা বারুদ, খাদ্য, জ্বালানি সবকিছু মজুত করা হচ্ছে এবং সৈন্য সেখানে তোলা হচ্ছে। তার মানে ইরানের সাথে আবার একটা বড় ধরনের ভয়ঙ্কর যুদ্ধে তারা বাদিয়ে দিতে পারে। সেটি মানে এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে যদিও বিষয়টা, যে যুদ্ধ সমঝোতার একটা আলোচনা চলতেছে, কিন্তু আসলে এখন অনেকে বলার চেষ্টা করতেছে যে যুক্তরাষ্ট্র যেহেতু তারা চাচ্ছে যে একটা সমঝোতার পথ, কিন্তু তারপরেও তারা একটা অতর্কিত একটা বড় ধরনের হামলা ইরানে করতে পারে। বিষয়টি হচ্ছে যে ইরানের যে সমস্ত বিষয়গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো, যেগুলো যেমন পানি শোধাগার, জ্বালানি তেল এবং বিদ্যুৎ খাতগুলো, এগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা মানে হুট করে একটা যুক্তরাষ্ট্র একটা বড় ধরনের হামলা ইরানের উপর করতে পারে, যেগুলোকে ডিস্ট্রয় করে দিলে তখন ইরান অনেকটা অর্থনৈতিকভাবে বা তাদের রাষ্ট্রীয়ভাবে তারা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। এবং যখন এটা আরেকটা কারণ আছে, যখন যুক্তরাষ্ট্র তাদের দেশের ভিতরে ধরেন বড় ধরনের কোনো হামলা করলো, সেখানে জ্বালানি সংকট, জ্বালানি শোধাগার অথবা পানি শোধাগারে মানে অ্যাটাক করলো, অথবা দেখবেন যে বিদ্যুৎ সেক্টরগুলো, যেখানে প্রোডাকশন সেক্টরগুলো আছে, এগুলোর উপরে যখন অ্যাটাক করবে, তখন এই সমস্যাগুলো কিন্তু দেশের সমস্ত মানুষের ভিতরে ছড়িয়ে পড়বে। আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন তারা মানে এটা করতেছে, পরিকল্পনা করতেছে যে দেশের ইরানের জনগণকে যদি সরকারের উপরে খেপিয়ে তোলা যায়, তাহলে সেক্ষেত্রে জনগণ যখন সরকার বিরোধী আন্দোলন করবে, সেই সুযোগটা কিন্তু ট্রাম্প নিবে বা যুক্তরাষ্ট্র প্রশাসন এটা নিতে পারে। যার কারণে আহ, জনগণের যে বিষয়গুলো, যে যে চাহিদাগুলো আছে, সেই চাহিদাগুলোর উপরে যদি অ্যাটাক করতে পারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, তাহলে সেক্ষেত্রে রাষ্ট্র এখানে অনেক লাভবান। তারা জনগণ এত সরকার বিরুদ্ধে আন্দোলন করবে, এটাই হচ্ছে ট্রাম্পের জন্য একটা পজিটিভ বা প্লাস পয়েন্ট। কিন্তু ট্রাম্প আসলে এই মুহূর্তে বড় ধরনের একটা পরিকল্পনা যে করছে, এটা বেশ কিছু লক্ষণ দেখে বোঝা যাচ্ছে। তারা যুদ্ধবিরতির যে একটা আলোচনা, এই আলোচনার মধ্যে দিয়ে ইরান যেমন নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছে, ইরানও জানে যে যুক্তরাষ্ট্র যে কোনো সময় তার উপর যে বড় ধরনের একটা অ্যাটাক করতে পারে। আর যুক্তরাষ্ট্র যে অ্যাটাক করবে না, এটারও কিন্তু অনিশ্চয়তা নেই। যুক্তরাষ্ট্র যে কোনো সময় একটা বড় ধরনের অ্যাটাক করবে। যদিও বলে যুক্তরাষ্ট্র বারবার চেষ্টা করছে যে সমঝোতা, কিন্তু আসলে সমঝোতার পেছনে তার একটা বড় ধরনের একটা অ্যাটাক করার একটা পরিকল্পনা রয়েছে। যেহেতু ইতিমধ্যে একটা রিপোর্ট তৈরি হয়েছে যে একটা রিপোর্ট আসছে সামনে, সেটি হচ্ছে যে যুদ্ধ জাহাজে তারা বিভিন্ন গোলা বারুদ এগুলো নিয়ে কিন্তু তারা মানে লোড করার চেষ্টা করছে। এটা একটা কারণ। আর দ্বিতীয় একটা কারণ হচ্ছে যে হরমুজ প্রণালী নিয়ে যে উত্তেজনা, নৌবাহিনীকে মানে যুক্তরাষ্ট্রের পক্ষে যে নৌবাহিনী আছে তাদেরকে বলা হয়েছে যে তোমরা হরমুজ প্রণালীর যে অবরোধ আছে এটা কন্টিনিউ থাকবে। যখন হরমুজ প্রণালী অবরোধ থাকবে, এখানে নিষেধাজ্ঞা থাকবে। এই নিষেধাজ্ঞা থাকার কারণে কি হবে, এখানে বড় বড় যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু তাদের জাহাজগুলো ইরান থেকে তেল আমদানি করার জন্য তারা কিন্তু আতঙ্কের মধ্যে থাকবে। যার কারণে দেখা যাবে যে বিশ্ববাজারে তেলের যে মূল্য বৃদ্ধিটা হু হু করে বাড়ার একটা সম্ভাবনা, সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে ট্রাম্পের একটা পোস্টকে কেন্দ্র করে। সেটা কিন্তু ইতিমধ্যে যে গতকাল বা তার পরশু গত সপ্তাহে যে জ্বালানির যে দাম ছিল, সেই আনুপাতিক হারে সেটার দাম কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। কোথাও কোথাও ১২০, ২৪ বা ১২৮, কোথাও কোথাও $১৪০ পর্যন্ত ব্যারেল বিক্রি করা হচ্ছে। তো এই যে হঠাৎ করে যে জ্বালানির দাম বৃদ্ধি হয়ে যাওয়া, এটা কিন্তু বিশ্ববাজারে বা বিশ্ব অর্থনীতিতে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করছে। ইভেন আমাদের মতো ছোট ছোট রাষ্ট্র যেগুলো আছে, এই রাষ্ট্রগুলোকে বেশ ক্ষতিগ্রস্ত করবে। কারণ যখন জ্বালানির দাম বেড়ে যাবে, আমাদের রাষ্ট্রগুলো যখন অ্যাভেলেবেল জ্বালানি পাবে না, তখন আপনারা বুঝতেই পারতেছেন যে ইতিমধ্যে জ্বালানির যে সংকট আমাদের দেশে শুরু হয়ে গেছে। এরকম আমাদের দেশ না, শুধু বড় বড় রাষ্ট্রগুলোতে জ্বালানির সংকট তৈরি হয়ে গেছে। তো আসলে ইরান আসলে এর জন্য কতটুকু প্রস্তুত, সেটাও তো একটা ভাববার বিষয় আছে। তো ইরানের পক্ষ থেকে তারা বলার চেষ্টা করছে যে আসলে তারা তাদের যে সমস্ত আসলে মরণাস্ত্র আছে সেগুলো এখনো প্রয়োগ করেনি।
তো আসলে ইরানের হাতে কি শক্তি আছে বা কি পরিমাণ শক্তি আছে এটা নিয়ে সন্দেহ আছে। যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে তারা বলার চেষ্টা করতেছে যে আধুনিক বিশ্বে হয়তো ইরানের কাছে ব্যাপক পরিমাণের হাই পাওয়ারের যে সমস্ত অস্ত্র সেগুলো থাকতেই পারে স্বাভাবিক। আবার যে পরিমাণ তারা বলার চেষ্টা করতেছে যে যুক্তরাষ্ট্রকে যে কোনো সময় ধ্বংস করে দেওয়ার জন্য বা যুক্তরাষ্ট্রের যে কোনো শক্তিকে পরাজিত করে দেওয়ার জন্য ইরানের হাতে যথেষ্ট পরিমাণ শক্তি আছে। এখানে দেখেন একটা বিষয় আমি একটু আগে যদি একটু ব্যাকে যাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা তাহলে আপনাদের বুঝতে ভালো হবে। বিষয়টা হচ্ছে আমরা যখন ইরাকের সাথে যুক্তরাষ্ট্রের একটা যুদ্ধ হয়েছিল সেটা আপনারা ভালো জানেন। তখন কিন্তু ওয়ার্ল্ডের যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলো কিন্তু এটা কাভারেজ করছে যে ইরাকের হাতে এই আছে সেই আছে হ্যান আছে ত্যান আছে, ঠিক আছে। লাস্টে দেখা গেল কি যে যুক্তরাষ্ট্রের কাছে কিন্তু ইরাক পরাজিত হলো এবং অবশেষে ইরাকের যে সর্বোচ্চ নেতা বা ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে নির্মমভাবে তাকে কিন্তু জীবন দিতে হয়েছে। তো এই বিষয়গুলো হচ্ছে যে অনেক সময় মিডিয়া মানে কিছু কিছু সময় মিডিয়া ক্রাইম করে। মিডিয়া ক্রাইম আমি যেটাকে বলছি এটা হয়তো বা অন্যভাবে বলা যেতে পারতো, কিন্তু আমি এটাকে মানে মিডিয়া ক্রাইম। কারণ মিডিয়াম ক্রাইম হচ্ছে কি এটা ওয়ার্ল্ডের যে সমস্ত বড় বড় মিডিয়াগুলো আছে এটা যুক্তরাষ্ট্র কিন্তু কাভারেজ করে। তো এই মিডিয়াগুলো অনেক সময় অনেক কিছু ফোকাস করার চেষ্টা করে যেটা মানে বিশ্ব সামনে তুলে ধরার চেষ্টা করে যে এইগুলো একটা কৌশল হিসাবে। ধরুন এখন ইরানকে নিয়ে বেশি মাতামাতি করতেছে যে ইরান হাতে এ আছে সেই আছে। ইরানও এটাকে পজিটিভলি দেখতে পারে, কিন্তু একটা সময় দেখা যাবে যে বড় ধরনের কোনো অ্যাটাক যদি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে করা হয় সেক্ষেত্রে কিন্তু ইরান সেটা প্রোটেকশন দেওয়ার মতো যদি সক্ষমতা তার না থাকে তাহলে যে নিউমারগুলো তাহলে সেই পরিস্থিতি কিন্তু ইরাকের মতো হয়ে যেতে পারে। আবার আরেকটা দিক হচ্ছে যে ইরানের কাছে যে মানে নাই এরকম মানে বড় ধরনের কোনো অস্ত্র বা এই ধরনের শক্তিশালী অস্ত্র সেটা কিন্তু অস্বীকার করার কিছু নেই। যেটা আমরা বিগত যে যুক্তরাষ্ট্রের সাথে যখন ইরানের যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দৃশ্যগুলো আমরা দেখেছি যেখানে বৃষ্টির মতো মিসাইল ছুটছে। যে বিশ্ব কিন্তু কখনো কল্পনা করতে পারেনি যে ইরানের হাতে এত পরিমাণ এত বিশাল এত মানে শক্তিশালী মিসাইল তাদের কাছে আছে এবং এই পরিমাণ বৃষ্টির মতো ছোড়া শুরু করছে যে আসলে তাদের কাছে কতটা মজুদ আছে। তো আসলে একটা দেশের কাছে যদি অ্যাভেলেবেল যদি অস্ত্র বা অ্যাভেলেবেল মিসাইল না থাকে তাহলে তারা কিন্তু এইভাবে অ্যাটাক করতে পারে না। তো সেই দিক হিসেবে বিবেচনা করে কিন্তু এটাও অনেকে বলার চেষ্টা করছে যে ইরানের হাতে পাওয়ার থাকতে পারে সেটা আমেরিকাকে ফেস করার জন্য। আবার আরেকটি কয়েকদিন আগে একটা বিষয় প্রকাশ করেছে ইরান, যেটা ইরানের কাছে এমন একটা মিসাইল আছে যেটা 12 থেকে 14,000 কিলোমিটার মানে দূরে গিয়ে সেটাকে অ্যাটাক করতে পারে। অর্থাৎ ইরানের ভূখণ্ড থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত করার মতো সক্ষমতা এরকম একটা মিসাইল তারা পরিদর্শন করছে। এই প্রদর্শনের পর কিন্তু এটা নিয়েও কিন্তু অনেক আলোচনা হয়েছে যে আসলে ইরানের কাছে কি এটা মানে আদৌ সম্ভব কিনা। তো এটাকে মানে আবার ফেলে দিলে হবে না। মানে বিষয়টা এরকম যে আসলে ইরানের কাছে শক্তি আছে। ইরানের কাছে শক্তিশালী কোনো কিছু আছে। শক্তিশালী কিছু না থাকলে তো ইরান এত সাহসটা আসলে দেখাইতে পারে না। তবে ইরানের যতটা শক্তি আছে আসলে ততটুকু সতর্কতার সাথে সেটাকে ফেস করতে পারে কিনা সেটা নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে। কারণ যুক্তরাষ্ট্র এবং এই যে ইসরায়েল তারা কিন্তু ওঁত পেতে আছে। তারা যেকোনো সময় সুযোগ বুঝে ইরানের যে সমস্ত আমি কিছুক্ষণ আগে যেটা বলছি যে ইরানের যে সমস্ত যে মানে প্রপার জিনিসগুলো আছে বা যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো যেমন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পানির শোধাগার যেটা এই জিনিসগুলো যেগুলো মানে নাগরিক প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এই নাগরিক প্রয়োজনীয় জিনিসগুলোর উপরে কিন্তু যে কোনো সময় বড় ধরনের অ্যাটাক করতে পারে এবং সেটা খুব সংক্ষিপ্ত অ্যাটাক হতে পারে। কারণ অনেকে বিশ্লেষণ করার চেষ্টা করছে যে এটা শর্ট টাইম একটা অ্যাটাক করবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। শর্ট টাইম অ্যাটাকটা হবে মানে বড় ধরনের কোনো মানে ইয়ার পরে আপনার যে সমস্ত স্থাপনা আছে সেই সমস্ত স্থাপনাগুলোর পরে শর্টকাট একটা অ্যাটাক করবে বড় ধরনের। অ্যাটাক করে তারা বের হয়ে আসবে ওখান থেকে। মানে ইরানকে বুঝতে দিবে না যে আসলে কি হলো, কি হয়ে গেল, কি হয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতির মধ্যে ইরানকে ফেলতে পারে। এরকম কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু প্ল্যান প্রোগ্রাম কিন্তু নিচ্ছে। অপরদিকে হরমুজ প্রণালী নিয়ে যে একটা ধাক্কাধাক্কি সেটা শুরু হয়েছে। যদিও এই হরমুজ প্রণালী নিয়ে ইরান ইতিমধ্যে বিভিন্ন রকমের ব্রিফ করছে তারা যে এই হরমুজ প্রণালী কোনোভাবেই যুক্তরাষ্ট্রের এখানে হস্তক্ষেপ করতে দেবে না। কিন্তু হরমুজ প্রণালীটা এটা যুক্তরাষ্ট্র তার হাত ছাড়াও কিন্তু সে হতে দিচ্ছে না বা হতে দিবেও না। কারণ এখানে কিন্তু সে একটা ছায়া যুদ্ধের মতো করে মানে একটা সিস্টেম করে রেখে দিয়েছে যে সবসময় সবাইকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যেটা স্বাধীন না, এখন মুক্ত না। তার মানে সবাইকে মেসেজ দেওয়ার চেষ্টা করছে তুমি যদি এখান থেকে যাওয়ার চেষ্টা করো ইরান থেকে কোনো জ্বালানি নিয়ে তাহলে যে কোনো সময় তুমি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কাছে সামরিক বাহিনীর কাছে তাহলে তুমি কিন্তু অ্যাটাক হয়ে যেতে পারবা। তো এই বিষয়টি আসলে অনেকটা ভাববার একটা বিষয় যে যদি এই মুহূর্তে যদি আসলে এই জ্বালানিগুলো নিয়ে এখান দিয়ে আসার সময় যদি কোনো যুক্তরাষ্ট্রের কাছে কোনোভাবে অ্যাটাক হয়ে যায় সেটা কিন্তু সব দেশের জন্য একটা রিস্ক হয়ে যাবে।
তো সবকিছু হিসাব করে দেখা যাচ্ছে যে, বা বিষয়টা এরকম মানে আন্দাজ করা যাচ্ছে যে এই মুহূর্তে যে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা, মানে সিনেটে সেনা প্রত্যাহারের যে একটা ডেমোক্র্যাটদের একটা প্রস্তাবনা ছিল সেটাকে নাকচ করে দেওয়া, সেটা বিল উত্থাপন না হওয়া, এই বিষয়টি কিন্তু ভাবিয়ে তুলছে যে আসলে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে, বড় কিছু একটা হতে যাচ্ছে, বা কিছু একটা করার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন পক্ষ থেকে। যদিও একটা সমঝোতার পথে হাঁটছে, কিন্তু সমঝোতার পথে হাঁটার মধ্য দিয়েও ইরানকে যে কোনোভাবে একটা সিজ করে দেওয়ার একটা চেষ্টা করছে, মানে এটা একটা মানে তাদের ডিস্ট্রয় করে দেওয়ার একটা চেষ্টা করছে। তো এই বিষয়টা কিন্তু আসলে অনেক ভাববার বিষয় যে আসলে খুব সহজভাবে নিলে হবে না। যুক্তরাষ্ট্র যে মানে এটা যে খুব বিশ্বাস রাখার একটা দেশ তা না। দেখেন যুক্তরাষ্ট্রকে সাথে যারাই মানে বিশ্বাস রেখে যারা চুক্তিতে গেছে, যারা তারাই কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় ধরনের ধোঁকা খেয়েছে। যেমন লিবিয়ার কথা যদি আপনার একটু মনে আছে কিনা জানি না। লিবিয়া যখন তাদের সাথে যুদ্ধে মানে জড়িয়ে যাওয়ার সময় তাদের সাথে যুদ্ধের একটা কন্ট্যাক্ট করলো, যুদ্ধবিরতির। এরপরে কন্ট্যাক্ট করার মধ্য দিয়ে কিন্তু তারা বড় ধরনের একটা অ্যাটাকের মধ্যে পড়েছিল কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। যার কারণে লিবিয়া কিন্তু কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে ফেস করতে পারেনি। তো আসলে যুক্তরাষ্ট্রকে এতদিনে যারা মানে ইরাক বলেন, লিবিয়া বলেন, যে সমস্ত রাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ হয়েছে, সেখানে তাদের যুদ্ধবিরতির নামে তারা যে ধরনের কার্যক্রম করেছে, সেখানে কিন্তু আসলে ওই সমস্ত দেশগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ইরান সেটা ভালো করে জানে যে যুক্তরাষ্ট্রের সাথে যদি তারা কোনো যুদ্ধের বিরতি করতে যায়, তাহলে সেখানে অবশ্যই একটা ধোঁকা খেতে হবে। তো তারাও কৌশলী হয়েছে, অনেকটা কৌশল হাঁটার চেষ্টা করছে ইরানের পক্ষ থেকে। ইতিমধ্যে আমরা দেখেছি যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বেশ কয়েকটি রাষ্ট্র সফর করেছে। সেই সফরগুলোর মধ্যে দিয়ে একটা মেসেজ কিন্তু দেওয়ার চেষ্টা করতেছে যে আসলে ইরানও তার নিজস্ব শক্তি সেটাকে গোছানোর চেষ্টা করতেছে। যেমন আমরা দেখেছি যে এই পাকিস্তানের সাথে একটা সফর করেছে, এবং তারপরে রাশিয়ার সাথে সফর করেছে, রাশিয়ার সাথে একটা বৈঠক করেছে। সেই বৈঠকগুলো কিন্তু আসলে একটা ভাববার বিষয় যে আসলে রাশিয়ার সাথে বিশেষ করে ইরানের যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটা আসলে গভীরভাবে যদি আপনি বিশ্লেষণ করার চেষ্টা করেন বা ভাবার চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বের বিষয়। কারণ রাশিয়া ব্যাপকভাবে ইরানকে সাপোর্ট করছে, অপরদিকে চীন তো আছে। তো বিশ্বের যে পারমাণবিক শক্তিধর কয়েকটি রাষ্ট্র, যে কয়েকটা রাষ্ট্রের সাথে তার মিত্র সম্পর্ক আছে, মিত্রতা আছে। তো সেই সমস্ত রাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে চীন এবং রাশিয়া, এবং আরেকটি রাষ্ট্র হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সাথে যে এই মধ্যস্থতাকারী হিসেবে, পাকিস্তান যদিও ইরানের সাথে মধ্যস্থতাকারী হিসেবে একটা ভূমিকা পালন করছে, তারপরে সেখান থেকে একটা জিনিস কিন্তু নতুন করে একটা মেসেজ দিচ্ছে যে পাকিস্তান কিন্তু ইরানকে একটা সুযোগ দিয়ে যাচ্ছে। সেই সুযোগটা হচ্ছে কি, পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করার কিন্তু ইরানকে সুযোগ দিচ্ছে। অপরদিকে আবার যুক্তরাষ্ট্রের সাথে আন্ডারস্ট্যান্ডিং রাখারও চেষ্টা করছে। মানে এই যে একটা সিস্টেম, এই সিস্টেমগুলোতে আসলে ভবিষ্যতে অনেকটা ভাববার বিষয়। তো দর্শক আসলে এখন বোঝা যাচ্ছে না আসলে শেষ পর্যন্ত কি হতে পারে বা কি হতে যাচ্ছে, এটা আসলে ভবিষ্যৎ সিচুয়েশন বলে দিবে। তো ততক্ষণ পর্যন্ত আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে সবাই ভালো থাকবেন। এতক্ষণে আমি যে কথাগুলো বলেছি আপনাদের সাথে আসলে কতটুকু ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি জানি না। তবে যদি কোনো ইনফরমেশন মনে হয় যে হ্যাঁ, আমি কোনো মানে আপামর যে সব বিষয়গুলোর উপরে একটু টাচ করার চেষ্টা করেছি যে বর্তমান পরিস্থিতির উপরে, সেই টাচগুলো হয়তো আপনাদের কিছু একটা মেসেজ আপনারা হয়তো পেয়েছেন এখান থেকে যে আসলে কিছু একটা ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্য ঘিরে। সেই বিষয়টি যদি আপনাদের কাছে মনে হয় যে ভালো লেগেছে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।